আহনাফ নিজেকে স্বাভাবিক করে বলল, আমি তো শুনেছি তোমার নাকি অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। তাহলে চুমু নিয়ে তুমি এত সিরিয়াস কেন? কখনো কাউকে চুমু খাওনি? আশিক মাথা ঝাঁকিয়ে বলল, সি সি, আমি কি ওদের সত্যিকার ভালোবাসি নাকি? আমি তো টাইম পাস করি। তার মানে কাউকে চুমু খাওনি? উফ, তুমি যে টাইম পাস করো, বলতে গেলে মন নিয়ে খেলো, এসব কি ঠিক? আমি যাদের সাথে টাইম পাস করি ওরাও আমার মতো টাইম পাস করে। আমি ছাড়া ওদের কত বয়ফ্রেন্ড আছে। তুমি জেনেও রিলেশন করো? হ্যাঁ করি, কারণ সত্যিকার ভালো তো আর বাসি না। যেদিন আপনার মতো ভালোবাসার কাউকে পেয়ে যাব, তাকে সত্যিকার ভালোবাসবো। আহনা বিব্রত হয়ে বলল, আমার মতো মানে? আই মিন, আপনি যেরকম অর্ষাকে পেয়ে সত্যিকারে ভালোবাসেন। ও তাই বলো। হাঁপ ছেড়ে যেন বাঁচল আহনাব। আশিক বলল, কেন, আপনি কি ভেবেছিলেন? তোমার এক একজন যা সাংঘাতিক, কথা বলেও ভয় লাগে। তোমাদের চিন্তা ভাবনা আলাদা লেভেলে, তাই তো ভয় পেয়ে গিয়েছিলাম। আশিক হেসে বলল, দুলাভাই, আপনিও না খুব দুষ্ট। আহনা ভুরু কুঁচকে ফেলে প্রথমে, পরে হেসে ফেলে। মন তখন সেখানে উপস্থিত হয়ে আশিকের উদ্দেশ্যে বলে, কি রে উজবুক, দুলাভাইয়ের সাথে কি করিস? গ্যাঞ্জাম পার্টির সাথে মনের সাক্ষাৎ এতটাই বেড়ে গেছে যে এখন সবার সাথেই তার তুই তোকারি সম্পর্ক। আহনাব মনকে দেখে আরো অস্বস্তিতে পড়ে যায়। বেফাস এই মেয়ে না জানি আবার কোন উল্টাপাল্টা কথা বলে ফেলে। ব্রেক তো একটার মুখেও নেই। বিশেষ করে লামিয়া মেয়েটা আর মন, এই দুজনের মুখ নির্ঘাত লাইসেন্স করা। আশিক বলো, প্রেম করি, তোর কি সমস্যা? মন চোখ বড় বড় করে বলো, প্রেম করিস মানে? ছেলে হয়ে ছেলের সাথে আবার প্রেম করে কেমনে? তোর চরিত্রের সমস্যা আছে নাকি? অবস্থা বেগতিক, কোথাকার জল কোথায় গিয়ে পড়বে তা বেশ ভালো আন্দাজ করতে পারছে আহনাব। তাই এসব কথোপকথন এখানে স্থগিত রাখার জন্য দুজনকে থামিয়ে গম্ভীর হওয়ার ভান ধরে বলল, বাড়িতে অনেক মানুষজন এসেছে, তোমরা এখানে কোনো ঝগড়া করো না তো। আহনাবের গম্ভীরতা দুজনেই দমে গেল। আপনার চোখে কি হয়েছে? সকালের প্রশ্নে থতমত খেয়ে গেল আহিল। বিব্রত ভঙ্গিতে বলল, কই, কিছু না তো। কিছু না হলে আপনার চোখ সেই কখন থেকে আমার দিকে কেন স্থির হয়ে আছে? তাই নাকি? জি তাই। কি এত দেখেছিলেন? আমাকে কি পাগলের মতো লাগছে দেখতে, নাকি ভূতের মতো? এই না না, তাহলে শাড়ি পরা ঠিক নেই, কিচ্ছু দেখা যাচ্ছে? পেটবুক? আহিল দম আটকে বলল, আপনি থামুন প্লিজ। সকাল ভুরুকুটি করে বলল, থামবো কেন? এতক্ষণ তাকিয়ে তাকিয়ে কি দেখছিলেন আমার জানার দরকার নেই। আপনি একটা সাংঘাতিক মেয়ে। বাইরে থেকে সহজ সরল শান্ত মনে হলেও আপনি মোটেও সেরকম নন। জানি, সে তো আপনাকেও বাইরে থেকে সহজ সরল শান্তশিষ্ট লাগে, কিন্তু আপনি তো তা নন। ভেতরে ভেতরে শেয়ান। বলেন দেখি এখন কি দেখছিলেন? আপনি একটা চূড়ান্ত ফাজিল। যাহ, বাহ, আপনি তাকিয়ে থাকবেন, দোষ নেই। আর অমন করে কি দেখেছিলেন? আমি জানতে চাইলি দোষ? আহিল চোখ মুখ শক্ত করে লম্বা শ্বাস নিয়ে বলল, আমি শুধু আপনাকেই দেখেছিলাম, অন্য কিছু না। আমাকে আপনি কখনো দেখেননি। শাড়ি পরা দেখিনি। আমাকে শাড়িতে ভালো লাগছে? আহিলের প্রশ্নের উত্তর না দিয়েই শুধু তাকিয়ে রইল। তার দু চোখ ভর্তিই মুগ্ধতা। সেই মুগ্ধতার বহিঃপ্রকাশ মুখে করার প্রয়োজন নেই। সকাল কয়েক সেকেন্ড চোখে চোখ রেখে দৃষ্টি ফিরিয়ে নিল। ভীষণ ঘাবড়ে গেছে। তার চোখ এত মায়া মুগ্ধতা কেন? বেশিক্ষণ সামনে আর দাঁড়িয়ে থাকতে পারল না সকাল। একটু আগেও তার মাঝে যেই তেজ কনফিডেন্স ছিল, সব এখনই কপুলের ন্যায় উড়ে গেছে। ফাটা বেলুনের মতো চুপসে গেছে সে। হাসি হাসি মুখটা হয়ে গেছে পাংশুটে। তাকে ফ্যাকাশে দেখতে লাগছে। নার্ভাস হয়ে দৌড়ে আহিলের সামনে থেকে চলে যায় সকাল। আহিল সেদিকে মুচকি মুচকি হাসছে। খাওয়া দাওয়া পাট চুটিয়ে সবাই এখন বসে কথাবার্তা বলছে। আশিক সবার মাঝখান থেকে অর্ষাকে টেনে দূরে নিয়ে গেল।
সমস্যা কি? বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো অর্ষা। সমস্যা অনেক। হলুদ থ্রি পিস পরা মেয়েটিকে। অর্ষা একবার পিছু ফিরে তাকিয়ে দেখে নিল, বলল, স্মৃতি। কেন, তোর কি হয়? কলিগ, আমরা একই অফিসে কাজ করি। তোর মতলব কি আশিক? মতলব ভালোই, মেয়েটা সুন্দর আছে। ব্রেকআপ হয়েছে কি? জিজ্ঞেস করলাম। রিসেন্টলি কারো সাথে তার ব্রেকআপ হয়েছে? আরে তা নয়, তবে নতুন গার্লফ্রেন্ড লাগবে আরো। আশিক ইনিয়ে বিনিয়ে বল। না মানে, গার্লফ্রেন্ড তো যা আছে তাতেই চলে যাবে, এবার একটা বউ দরকার, বুঝলি? ঝেড়ে কেশে আশিক সত্যি খ্যাঁক করে গলা পরিষ্কার করে বলল, স্মৃতিকে আমার ভালো লেগেছে, একটা ব্যবস্থা করে দে না দোস্ত। সঙ্গে সঙ্গে চপে খাট করল অর্ষা। আশিক গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। পরক্ষণে মুখটা কাদো কাদো করে বলল, তুই আমাকে মারলি কেন? এই চরটা স্মৃতি তোকে দিত প্রপোজ করার পর। ওর কাছে চর খেলে তো আর তোর সম্মান থাকতো না, তাই আমি দিলাম। কি আশ্চর্য, মনের কথা বলেও চর খেতে হয়। হ্যাঁ হবে, কারণ স্মৃতি আমাদের থেকে 2 বছরের বড়। আজব, তাতে কি? বয়স ডাজেন্ট ম্যাটার ব্রো, লাভ ইজ রিয়েল। তুই কি আর একটা চর খাবি আশিক? আশিক সঙ্গে সঙ্গে দুগালে হাত রেখে বলল, সরি। কি হলো? সরি বললাম তো। এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা বেশ, চল তোকে যেখান থেকে নিয়ে এসেছি সেখানে দিয়ে আসি। পুনরায় সে অর্ষার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আহনাফ হাতে অর্ষার হাত দিয়ে বলল, আপনার বউকে সামলাম দুলাভাই। পুরুষ মানুষ দেখলেই ওর চড় থাপ্পড় দিতে মন চায়। ওকে জিজ্ঞেস করেন ওর ঘরে কি ভাই বাবা স্বামী নেই? ওর কথা শুনে স্মৃতি শব্দ করে হেসে ওঠে। আশিক স্মৃতির দিকে তাকিয়ে বলে, অমন করে হাসলে না মিস স্মৃতি, তাহলে আমি নিজেই স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে যাব। স্মৃতির হাসি বন্ধ হয়ে যায়। সে অস্থির ফিল করছে। অর্ষা আশিককে কিছু বলতে যাবে, এর পূর্বেই আহনাফ ওকে নিয়ে রুমে চলে যায়। হুট করেই জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলে, সবাই তোমার থেকে সময় পায়, শুধু আমার বেলাতেই যত ব্যস্ততা। আশ্চর্য, আপনি আমাকে রুমে নিয়ে এলেন কেন? ওরা কি ভাববে? কেউ কিচ্ছু ভাববে না, বুদ্ধি তো ওরাই দিয়েছে। ভাইয়া দেখলেন একদম মেরে ফেলবে। আহনাফ সুর করে বললেন, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। অর্ষা হেসে উঠে। আহনাফ একের পর এক চুমু খেতেই থাকে, হাসিরত অর্ষার গালে। ও দুলাভাই, এটা তো একটা কোকো কলা অ্যাড, বহু আগে, কিন্তু ওই জায়গায় তো নায়ক কোকো কলা নিয়ে আসে, আপনি দেখি চুমু নিয়ে এসেছেন। থামেন একটু, ড্রেস নিয়ে নিন। বান্ধবী আমার তো কাহিল হয়ে যাচ্ছে। আহনাফ অর্ষা দুজনের পাশে তাকিয়ে ভূত দেখার মতো চমকে গিয়ে দুজনে ছিটকে যায়। মন তখন বিছানা হাত পা ছড়িয়ে শুয়েছিল। তার এই এক স্বভাব, খাওয়ার পর একটু শুয়ে না নিলে শরীরে ম্যাচ ম্যাচ করে। হুট করে তখন রুমে আহনাফ প্রবেশ করছে। সে কিছু বোঝার পূর্বে আহনাফের কথা শুরু হয়। তার ডিস্টার্ব না করে চুপ করে থাকে মন। এখন সে কাঁধ হয়ে শুয়ে হাতের উপর মাথা ভর দিয়ে রেখেছে। লজ্জা অস্বার সত্যি সত্যি মরে যেতে ইচ্ছে করছে। এই মানুষটা তাকে আর কত লজ্জা ফেলবে। সে আমতা আমতা করে মনকে বলল, তুই এই রুমে? আসছিলাম তো একটু রেস্ট নিতে, কিন্তু সাথে বিনা পয়সা ও বিনা টিকিটে শর্ট রোমান্টিক মুভি দেখে নিলাম। আমার বেশ ভালো লেগেছে। লিপ কিস হলে আরো ভালো লাগতো। আসলে কি বলতো, বিয়ের পর লিপ কিস ছাড়া সব কি এখন পানি ভাত মনে হয়। দুলাভাইয়ের উচিত আরো একটু রোমান্টিক হওয়া। দূর ভাই, আপনি কি টাইটানিক মুভিটা দেখেছেন? ওই যে জাহাজের জ্যাক আর রোজ যে চুমু খায় সিনটা দেখেছেন না? যা রোমান্টিক দৃশ্য। বর্ষা এগিয়ে এসে মনের মুখে চেপে ধরে বলে, আল্লাহর দোহাই লাগে, তোর পায়ে পড়ি, মুখটা বন্ধ কর বোন প্লিজ। আরে আরে, নাক আটকে রাখছিলি কেন? মেরে ফেলবি নাকি? তোরা সিনেমা দেখাইতেছিস, আমি দেখছি, এখানে আমার কি দোষ? অর্ষা হাত সরিয়ে শোয়া থেকে উঠে বসলো মন। অর্ষা রাগান্বিত দৃষ্টিতে বারবার আহনাফের দিকে তাকাচ্ছে।
পারছে না শুধু ভস্ম করে দিতে। বেচারা আহনাফ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মুন খাট থেকে নিচে নামলো, দাঁত বের করে হেসে বলল, ভয় পাইয়েন না দুলাভাই, আমি কাউকে কিছু বলবো না। চলে যাচ্ছি এখন, চাইলে আবার কন্টিনিউ করতে পারেন। অর্ষা উঠে গেল, দুহাত দিয়ে আহনাফের গলা টিপে ধরতে গিয়ে দাঁত মুখ খিচে হাত সরিয়ে নিল। ক্ষুব্ধ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর সে রুম থেকে চলে গেল। আহনাফ মাথা চুলকে বিড়বিড় করে বলে, শালার কপাল, যখনই চুমু খাবো তখনই কি ওদের চোখে পড়ে লাগে? এত মানুষ থাকতে ওরা কেন মান সম্মানে ফালুদা করে ছাড়লো এক একজন। আহনাফ, বি কেয়ারফুল, এক ভুল আর করিস না। এখন থেকে বিয়ের আগে নো কিস নো রিস্ক। হুম। রুহুলের দোকানে কেনাবেচা চলছে তুমুল। তার আচার আচরণ এবং ব্যবহারে এসেছে ব্যাপক পরিবর্তন। বাবা মায়ের সাথে উঁচু গলায় কথা বলে না, বোনদের নিয়ে খুব সিরিয়াস। বাজে বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে। 5 ওয়াক্ত না হলেও সে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করেন। অবশ্য এ নিয়ে কিছু বলে না। আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়তে পারবে বলে তার বিশ্বাস। রুহুল এমন পরিবর্তন শুধু বাড়ির মানুষই নয়, বরং এলাকার সবার চোখে পড়েছে। তারাও এখন রুহুলের প্রশংসা পঞ্চমুখ। আগে ওমর রহমান চায়ের দোকানে গেলে মানুষের মুখে রুহুলকে নিয়ে হ্যাপিতোষ শুনতেন, আর এখন শোনেন প্রশংসা। গর্বে বুক ফুলে যায় তার। মহান আল্লাহর প্রতি তিনি সর্বদাই কৃতজ্ঞ প্রকাশ করেন। আল্লাহ তাকে নিরাশ করেনি। সুখী পরিবারটি সে পুনরায় ফিরে পেয়েছেন। রাতে অর্ষা আর সকাল খেতে বসেছে। রুহুল আসতে আসতে রাত 10টা 11টা বাজবে। এতক্ষণে দুবোনের ঘুমিয়ে পড়ে বিধায় বাকিদের আগেই খেয়ে নেয়। ওমর রহমান পাশের চেয়ারে বসেছিলেন। সেলিনা বেগম দু মেয়েকে ভাত তরকারি এগিয়ে দিচ্ছে। গ্লাসে পানি ঢালতে ঢালতে স্বামীর উদ্দেশ্য বলে, রমিস মিয়ার কথা মনে আছে তোমার? ওমর রহমান ভাবুক হয়ে প্রশ্ন করেন, কোন রমিস মিয়া? ওই যে বাজারে পান ব্যস্ত, মনে নেই? ছোট্ট মেয়েটা যে পানিতে পড়ে মরল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কেন, কি হলো হঠাৎ? কিছু হয় নাই। গতকাল তার বড় মেয়েটারে দেখলাম। অর্ষা বলল, রমিস চাচারা না গ্রামে চলে গেছিল? হুম, গ্রামে সংসার চলে না, তাই আবার চলে এসছে বলে সেলিনা বেগম। সকালে অতি উৎসাহ নিয়ে বলল, খুশি আপু কথা বলছিলেন মা? আমিও তো আপুরে প্রায় দেখি। আপু কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। হঠাৎ ওর কথা বলছো কেন? জিজ্ঞেস করল অর্ষা। খুশি রহুলের বউ করে আনলে কেমন হয়? খোঁজ খবর নাও, ভাইয়াকেও জানাও, তারপর নয় হয় সব দিক ভেবে আগানো যাবে। ওমর রহমান সায় দিয়ে বলল, হ্যাঁ, এটাই ভালো হবে। তুমি তাহলে রমিজ ভাইয়ের সাথে কথা বলে দেখো, তার মেয়ের বিয়ে দেবে নাকি। বললেই মই। সেলিনা বেগম, তুমি ওর বাসা চেনো? চিনি। যাবে কাল? চলো যাই। যদি মেয়ে বিয়ে দিতে চায় তাহলে কালই রুহুলের কথা বলবো। ঠিক আছে। অর্ষা আর সকাল খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে আসে। প্যাটিস ঘুমায়নি, চেঁচাচ্ছে। সকাল সুন্দর করে গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, প্যাটিস রে, এভাবে চেঁচাস না। আপু রেগে গেলে কিন্তু তোর সাথে আমারও ঘর থেকে বের করে দেবে। প্যাটিস সকালের কথা বুঝলো কিনা কে জানে, তবে শান্ত হয়ে গেল। সকাল ওকে বাক্সের মধ্যে ওর বিছানায় রেখে অর্ষার পাশে গিয়ে শুয়ে পড়ল। গায়ের ওপর হাত রেখে বলল, ভাইয়া, বিয়ে হলে খুব মজা হবে তাই না আপু? আমার একটা ভাবি পেয়ে যাব। তোর এত মজা করা লাগবে না, ভাইয়ের পর তোর বিয়েটাও দিয়ে দেব। ইস, আমি তো ছোট, আমি পরে বিয়ে করব, ভাইয়ার পর তোর বিয়ে হবে। আহনাফ ভাই আর কত অপেক্ষা করাবি? তোদের সবাই দেখি তার জন্য খুব দরদ, আর আমার বেলাতে কিছুই না। আমার তো তোকেও ভালোবাসি আপা। ছাই ভালোবাসিস? হ্যাঁ, ছাই ভালোবাসি। এখন আমাকে ঘুমাতে দে, সকাল ক্লাস আছে আমার। বলেই শক্ত করে অর্ষাকে জড়িয়ে ধরল। সকাল অর্ষার ঘুম ভাঙে বাজে একটা খবর শুনে। সে তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে যায়।
একে এত ব্যস্ত হতে দেখে সকাল জিজ্ঞেস করে, আপু এত ব্যস্ত হচ্ছিস কেন? কি হয়েছে? অর্ষা কোনো কথা বলতে পারছে না, তার চোখে থেকে পানি পড়ছে। সকাল মরিয়া হয়ে উঠে বারবার জিজ্ঞেস করে, এই আপু, কে ফোন করছিল? কি হয়েছে আমায় বল। অর্ষা ফুপিয়ে কেঁদে বলে, আহিলে ফোন করেছিল, ওর বাবা মারা গেছে। সকাল মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে যায়, তার দু চোখে জমাট বেঁধেছে রঙহীন অশ্রু। সে ক্রন্দনরত স্বরে জিজ্ঞেস করে, তুই কি এখন তার বাসায় যাচ্ছিস? অর্ষা মাথা ঝাঁকায়। আমি যাব বলে সকাল কলেজে ড্রেস পরেই অর্ষার সঙ্গে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বেই শুধু মাকে বলে যায় ঘটনাটি। অর্ষা আর সকাল যখন আহিলের বাসায় পৌঁছায়, ততক্ষণে গ্যাঞ্জাম পার্টি বাকিরা চলে এসেছে। আহিল আশিক আর দিদারকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে আহিল। বাকিরা পাশে বসে নীরবে চোখের পানি ফেলছে। অর্ষার বুকটা হু হু করে ওঠে, নিজেকে সে সামলেই রাখতে পারছে না। বাবা মাকে চিরদিনের মতো হারানোর কষ্ট থেকে আর কি বড় হতে পারে কোনো সন্তানের কাছে। নিজের বাবার কথা ভেবেই অর্ষা যেন আরো বেসামাল হয়ে পড়ে। সকাল বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। হঠাৎ দেখলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে কার বাবা ইন্তেকাল করেছে ভেবে। অন্য পাশে বসে বিলাপ করতে কাঁদছে আহিলের সৎ মা সিমলা বেগম। আস্তে আস্তে বাড়িতে মানুষের আনাগোনা বেড়ে যায়, আত্মীয় স্বজন প্রতিবেশীরা এসেছে। খবর পেয়ে ছুটে এসেছে মুন, আদিপ, আহনাফ এবং হাসিব। সকালে মায়ের থেকে ঘটনাটি শুনে অর্ষাকে ফোন করে ঠিকানা নিয়ে রুহুলও চলে এসেছে। সকালের এভাবে কাঁদতে দেখে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করে সে। আহনাফ এগিয়ে যায় আহিলের কাছে, দুহাতে আহিলকে বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দেয়। কাঁদতে বারণ করে না, বারণ করলেও কি চোখ মন সেই বারণ কখনো শুনবে? জানাজার নামাজ পড়ে আহিল সহ বাকিরা বাসায় আসে। সিমলা বেগম কাঁদতে কাঁদতে যাচ্ছে তাই বলে জানছে আহিলকে। তার ছেলে মেয়ের উদ্দেশ্য করে বলছে আহিলকে বাড়ি থেকে চলে যেতে। আহনাফ অবাক হয়ে যায়, এখানে আহিলের দোষটা কোথায়? অর্ষাবাদে বাকি বন্ধুরা আহিলের বাড়ির অবস্থা সম্পর্কে পূর্বে অবগত ছিল না, তাই তাদের বিস্ময়ের সীমা নেই। বাবার শোক, মায়ের গালমন্দ সবকিছুই আহিলকে ভিতর থেকে গুঁড়িয়ে দিচ্ছে। তবুও সে চুপ করে আছে, কিচ্ছু বলছে না। তার মাথা নত। আহনাব আর চুপ করে থাকতে পারল না। সে এগিয়ে গিয়ে সিমলা বেগমকে বলল, আহিলকে নিয়ে যখন আপনার এতই সমস্যা, তখন ওকে আমি নিয়ে যাচ্ছি। এখন থেকে আহিল আমার ভাই, ও আমার সাথে আমার বাসায় থাকবে। সিমলা বেগম এ কথা প্রতিউত্তর করল না। তিনি কাঁদছেন, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ মুখ খুলে না। আহনাব আর সেখানে অপেক্ষা না করেই আহিলে নিয়ে নিজের বাসায় চলে আসে। আশিসকে ফোন করে জানায় ওরা যেন আহিলের সঙ্গে দেওয়ার জন্য ও বাসায় চলে যায় সন্ধ্যায়। বর্ষা রুহুলের সাথে সকালকে পাঠিয়ে দিয়ে আহনাবের বাসায় গেল। রেনুকে জিজ্ঞেস করল, উনি কোথায়? রেনু বলল, খালাম্মার রুমে। বর্ষা ওই রুমে গেল। আমিনা বেগমের কোলে ওর মাথা দেখে কাঁদছে আহিল। আমিনা বেগমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আহারে বাচ্চা, কাঁদে না, কাঁদতে বারণ করছি, কাঁদবে না, খবরদার। আহনাব আর হাসি পাশেই দাঁড়িয়ে ছিল। দরজার অর্ষাকে দেখে আহনাব এগিয়ে গেল, অর্ষাকে নিয়ে চলে এলো ছাদে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে অর্ষা বলল, খুব কষ্ট হচ্ছে আমার। আহনাব অর্ষার দুগালে হাত রেখে বলল, সব কষ্ট তোমার আনন্দের পূর্ণতা দেব দেখে নিও। আহিলকে আজ কাঁদতে দাও, এত সহজে তো আর সবটা ঠিক হয়ে যাবে না, তবে আমি কথা দিচ্ছি সব ঠিক করে দেব। আজ থেকে আমরা আহিলের নতুন পরিবার। অর্ষা কেঁদে ফেলে, ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, আপনি কি আমার সম্পর্কে সব জানেন? আহনাব জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে অর্ষা বলে, আমি আর ভাইয়া কিন্তু এতিম, আমাদের আপন বাবা মা। এতটুকু বলতে গিয়েই প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে অর্ষা। আহনাব ওকে বুকে জড়িয়ে ধরে বলে, চুপ, আমি সব জানি। আঙ্কেল আন্টি তোমার আপন বাবা মা, আমি এটাকেই ধ্রুব সত্য মানি। শুধু জন্ম দিলে বুঝি বাবা মা হওয়া যায়? যারা আদর যত্ন করে, ভালোবাসা দিয়ে বড় করে, তারাই আপন হয় না। অর্ষা ফোপাচ্ছে। আহনাব মাথায় হাত বুলে দিয়ে বলল, আর কখনো বলবে না তুমি এতিম।
তোমার কত সুন্দর একটা পরিবার রয়েছে, বাবা মা ভাই বোন সবাই আজ তোমার, আমি আছি তোমার। আহিলও একা নয় আর, ওরও এখন থেকে বাবা মা আর একটা বড় ভাই আছে। যাওয়ার আগে সুন্দর করে ওকে সব বুঝিয়ে বলে যাবে, ও যদি এখানে থাকতে না চায় তাহলে। কিন্তু বড় ভাই হিসেবে ওর পা পিটিয়ে ভেঙে ফেলবো আমি। তখন কিন্তু বন্ধু সাপোর্ট নিতে পারবে না বলে দিলাম। অসার কাঁদতে কাঁদতেই হেসে ফেলে। আহিলের জন্য যেমন সে কষ্ট কাতর হচ্ছিল, এখন একরাশ ভালোবাসায় মন আনন্দিত হচ্ছে। আহিল এত সুন্দর একটি পরিবার পাচ্ছে, এটা কি বন্ধু হিসেবে অসার জন্য আনন্দের খবর নয়? নিশ্চয় আনন্দের খবর। একটা কথা আজ সত্যি বিশ্বাস করতে ইচ্ছে করছে, প্রকৃতি যেমন কেড়ে নেয় তেমন আবার ফিরিয়ে দেয়। এই তো, যেমন অর্ষাকে দিয়েছিল আর এখন আহিলকে। জহির চৌধুরীর শরীরটা তেমন ভালো নয়। গতকাল রাত থেকেই জ্বর জ্বর ভাব, মুখ তেতো হয়ে আছে। একটা প্যারাসিটামল খাবে কিনা ভাবছে। খাবার টেবিলে বসে খাবার দেখেই তার শরীর গুলিয়ে আসে। চোখ মুখ বিকৃতি করে ফেলে সে। রেনু জিজ্ঞেস করে, কি হয়েছে খালু, শরীর খারাপ একটু? আহনাব কোথায়? ভাইজান অফিসে গেছে। আহিল কোথায়? রেনু একটু অপ্রস্তুত হয়ে বলল, হে মনে হয় ভাইজানের ঘরে। খালু কিছু জানেন হের ব্যাপারে? জানি রেনু, ও তো আমার ভার্সিটিতে পড়ে। তাছাড়া গতকাল আহানাপ আমাকে সব বলেছে। রেনু হৃষ্টচিত্তে বলে, আল্লাহ কিছু কিছু মানুষের অনেক বড় মন দিয়া দুনিয়াতে পাঠাইছে খালু। আপনি আর ভাইজান হলেন তার বড় প্রমাণ। তুই সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলিস। যা গিয়ে আহিলকে ডেকে নিয়ে আয়। আচ্ছা থাক, আমি যাচ্ছি। আপনি নাস্তা করেন না? আহিল কি খেয়েছে? না। তাহলে ওর সাথে খাবো। তুই খাবারগুলো ঢেকে রাখ। আহনাব সকালে অফিসে যাওয়ার আগে রেনুকে বলে গেছে আহিলের জন্য বরাদ্দ রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে। তবে আপাতত আহিলকে সে কিছুদিন নিজের কাছেই রাখবে। এই সময় ওকে একা রাখতে ভাতৃমন সায় দেয় না। জহির চৌধুরী আহনাপের রুমে গিয়ে দেখল হাসি বেঘরে ঘুমাচ্ছে, তার পাশে চুপ করে বসে আছে আহিল। জহির চৌধুরীকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। ওর মলিন মুখটা দেখে মনটা ভীষণতায় ছেয়ে যায় জহির চৌধুরী। তিনি আহিলের কাঁধে হাত রেখে বললেন, দাঁড়াতে হবে না, বসো। আহিল ভাঙা গলায় বলল, না ঠিক আছে স্যার। জহির চৌধুরী মৃদু হেসে বললেন, আমার ছেলে তোমাকে নিজের ভাই বানিয়ে এই বাড়িতে এনেছে, তাহলে আমি তোমার ছাড় হই কিভাবে? আহিল অপ্রস্তুত হয়ে তাকিয়ে থাকে। তিনি বললেন, হাসিব ঘুমাচ্ছে, চলো ছাদে যাই। আহিল রাজি হলো। দুজনে মিলে ছাদে হাঁটছে। জহির চৌধুরী হাঁটতে হাঁটতে বলল, আহনাফ যখন খুব ছোট তখন একদিন বায়না করে বলে, প্রায় সবার ছোট ভাই বোন আছে, কিন্তু ওর নেই কেন? ওর একটা ভাই নয়তো একটা বোন চাই। ও চাইলেও আল্লাহ হয়তো চায়নি। আমরা অবশ্য আহনাফকে নিয়ে খুশি ছিলাম। এরপর তো ওর মা মানসিকভাবে অসুস্থ হয়ে গেল অ্যাক্সিডেন্টের পর। কিন্তু এখন বুঝতে পারছি আল্লাহ চেয়েছিল ঠিকই, তবে সেটা অন্যভাবে। আল্লাহ এখন আহনাফকে একটা ভাই দিয়েছে, আর আমাদের দিয়েছে ছোট্ট ছেলে। আহিল অবাক হয়ে তার দিকে তাকায়। তিনি আহিলের কাঁধ জড়িয়ে ধরে বলেন, আমার কি বাবা মা হিসেবে তোমার মনের মতো নয়? আহিল কথা বলার ভাষা নেই। সে জহির চৌধুরীকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে। তিনি পিঠে হাত বুলিয়ে বলেন, এই দেখো, বাবার সামনে কাঁদলে বাবা কষ্ট হয় না? খুব পাজি ছেলে তুমি, বাবাকে কষ্ট দিয়ে সুখ পাও। আহিল কান্না থামালো না তবু। সে একই সাথে সুখ ও দুঃখের কান্না কাঁদছে। মানুষ ভালো হয় তবে বলে এতটা, নাকি তার ভাগ্যটা এত ভালো? ছোটবেলায় মাকে হারিয়ে তো অর্ধেক এজিম হয়ে গিয়েছিল। এরপর বাবাকে হারিয়ে যখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল, তখনই আল্লাহ তাকে গোটা একটা পরিবার উপহার দিয়ে দিলেন। এখন আর আহিল একা নয়, এতিমও নয়। সেও সবার মতো গর্ব করে মাথা উঁচু করে সবাইকে এবং সমস্ত পৃথিবীকে বলতে পারবে, আমি আর একা নই। এই দেখো, আমার সুন্দর একটা পরিবার রয়েছে, হাসি খুশি পরিবার। রুহুল দোকান আজ তাড়াতাড়ি বন্ধ করেছে বিদায় রাতে সকাল একত্রে খেতে বসেছে। তোর ওই বন্ধুর খবর কি রে অর্ষা? কথা হয়েছিল আর? হাত ধুতে ধুতে জিজ্ঞেস করলো রুহুল। অর্ষা উত্তরে বলে, হ্যাঁ রোজই হয়। খেতে খেতে সেলিনা বেগম খুশির কথা
তুললেন। সঙ্গে সঙ্গে রুহুল এই প্রস্তাব নাকচ করে বলল, না, বিয়ে করব না। সেলিনা বেগম মুখটা মলিন করে বললেন, কেন, সমস্যা কি? খুশি তো খুব ভালো মেয়ে। আমি তো খারাপ বলিনি। তাহলে তুই অন্য কাউকে পছন্দ করিস? ধুর মা, কি বলো এসব? তাহলে তোর সমস্যা কি বাবা? মেয়ে তো আমাদের সবাই খুব পছন্দ হয়েছে, বলেন অমর রহমান। অর্ষাকে বিয়ে না দিয়ে আমি আগে বিয়ে করব না। অর্ষার বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রুহুল বলে, আব্বা বলছিল তোর নাকি সম্পর্ক আছে অন্য কোথাও। ছেলেকে বল পরিবার নিয়ে আসতে। অর্ষা অপ্রস্তুত হয়ে পড়ে। নিজের বিয়ের ব্যাপারে নিজে কি করে কথা বলবে, তাও আবার বাবা আর ভাইয়ের সামনে। সেলিনা বেগম বললেন, আগে তুই বিয়েটা করলে হতো না? না মা, তোমাদের যদি মেয়ে খুব বেশি পছন্দ হয় তাহলে বিয়ে ঠিক করে রাখো, কিন্তু বিয়ে আমি অর্ষাকে আগে দেব। প্রভাতের রাঙা আলোর উদয়ের সঙ্গে শরীর হিম করা শীতল হাওয়া বইছে। মিষ্টি মুগ্ধ করা এই সমীকরণ প্রিয়সী স্নিগ্ধ মুখ এবং একই সাথে প্রকৃতির সৌন্দর্য দুটো মুগ্ধ করেছে আহনাবকে। তার দু চোখ থেকে মুগ্ধতা যেন ঠিকরে ঠিকরে পড়ছে। আহনাপের এহেন মুগ্ধতা ও চাউনি অর্ষাকে বিব্রত করে তুলছিল। সে আর চোখে তাকিয়েও বারবার দৃষ্টি সরিয়ে নিচ্ছে। ছাদের রেলিংয়ে সঙ্গে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে এখন। গতকাল রুহুল কড়াভাবে বলে দিয়েছে, আগে সে অর্ষাকে বিয়ে দেবে। আড়ালে সেলিনা বেগম ডেকে বলে দিয়েছে আহনাব যেন ও পরিবারকে বিয়ের প্রস্তাব দিতে আসছে। সারা রাত ধরে ভেবেছে আহনাবকে কি করে সে কথাগুলো বলবে। একবার ভেবেছিল ফোনে বলবে, পরক্ষণে মনে হয়েছে সামনাসামনি বলাটা বেটার হবে। এই মুহূর্তে দুজনে দাঁড়িয়ে আছে বাগানবিলাস রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ডেকোরেশন ছাদ করা হয়েছে। এক পাশে বসার জন্য জায়গা, অন্য পাশে অসংখ্য ফুলের গাছ, মাঝখানে দুটো দোলনা আছে। তাছাড়াও রেস্টুরেন্টের চারপাশেও মাঝে রয়েছে ঝাড়বাতি। বাতিগুলো এখনো জ্বলছে। দিন কি এগুলো জ্বালানো কোনো প্রয়োজন আছে? তবে সত্যি বলতে নেই, দেখতে মন্দ লাগছে না, নয়ন জুড়ানো সুন্দর দৃশ্য দেখে মন হালকা হলেও নিজে স্বাভাবিক হতে পারছিল না অর্ষা। মাথার উপরে কয়েকটা পাখিকে উড়ে যেতে দেখে অর্ষা আকাশপানে তাকালো। নীরবতাকে বিচ্ছিন্ন করে বলল, এত সকালে রেস্টুরেন্টে খোলা থাকে? আমি জানতাম না। আমার জন্যই খুলেছে। আহনাবের দিকে দৃষ্টি ফেরালো অর্ষা। জিজ্ঞেস করলো, মানে? আমার পরিচিত। ও, একটা ছেলে এসে দুমগ কফি দিয়ে গেল। আহনাব মগ দুটি রেলিংয়ের ওপর রাখলো। গরম কফি থেকে এঁকে বেঁকে ধোঁয়া উঠছে। নির্দিষ্ট দূরত্ব অবধি গিয়ে আবার ধোঁয়াগুলো মিশে যাচ্ছে। কিছু বলবে বলেছিলে, বলল আহনাব। হ্যাঁ, বলো। ভাইয়া বলছিল। কি বলছিল আবার? তার বন্ধুর সাথে বিয়ে দিতে চাচ্ছে নাকি? তাহলে কিন্তু আমি সত্যি তোমাকে তুলে নিয়ে যাব। অর্ষা শব্দ করে হেসে ফেলে। হাসির শব্দটা তার নিজের কানে কেমন যেন বেজে উঠল, হয়তো চারদিকে নীরবতার জন্য। সে হাসি থামিয়ে ফেলল। মুগ্ধ কণ্ঠে আহনাব বলে উঠল, কি সুন্দর। অর্ষা বিব্রত হয়ে একটা কফি মগ তুলে নিয়ে মৃদু ফু দিয়ে চুমুক দিল। পুনরায় মগটি রেলিংয়ের উপর রেখে বলল, ভাইয়া চায় আমায় আগে বিয়ে দিতে। আহনাব বলে, ও আচ্ছা। আহনাবের এমন ভাবলেশহীন ভাবে ও আচ্ছা বলাতে কিছুটা মনক্ষুণ্ণ হয় অর্ষা। মানুষটা কি তার কথা সিরিয়াস ভাবে নিচ্ছে না, নাকি সে নিজেই এখন বিয়ে করতে চাচ্ছে না? সে বিষাদিত কণ্ঠে বলে উঠল, বিশ্বাস হয়নি। হবে না কেন? তাহলে সিরিয়াস হচ্ছেন না কেন? আহনাব পরপর দুবার কপিতে চুমুক দিয়ে বলে, যে কথা আমি আগে থেকে জানি সে কথা যদি পুনরায় আবারও শুনি তাহলে অবাক হই কি করে বলো তো? তবে হ্যাঁ, তুমি চাইলে শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমি অবাক হওয়ার ভান ধরতে পারি। ধরবো? অর্ষা ভুরুকুটি করে বলল, আপনি জানেন কি করে? আহিল বলেছে। কিন্তু আমি তো আহিলকে এই ব্যাপারে কিছু বলিনি। তুমি না বললে কি আর কেউ বলতে পারে না? আর কে বলবে?
আহনাফ মুচকি হেসে বলল, ভেবে দেখো। অর্ষা কয়েক সেকেন্ড নিশ্চুপ ভেবে পরক্ষণে ক্ষীণস্বরে বলল, সকাল। অহনাফ হেসে মাথা দোলালো। বাসায় যাই আজকে। ওর খবর আছে। খবরদার সকালকে কিছু বলবে না। 100 বার বলবো। কেন বলবে? কথা বলবে না, চুপ করে থাকবে। আহনা পিছন থেকে অর্ষাকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, বেশি রাগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাটারফ্লাই বিপি হাই হয়ে যায়। হোক, তাতে আপনার কি? আমার কি মানে? আমারই তো অনেক কিছু। অর্ষা চুপ করে রইল। আহনাব বলল, আব্বু আজই তোমাদের বাসায় বিয়ের কথা পাকা করতে যাবে। অর্ষা অবাক হয়ে বলল, কখন? সম্ভবত বিকেলে, কিন্তু আমি তো তখন অফিসে থাকবো। তোমাকে দরকার নেই ওখানে। তুমি শুধু মনে মনে তৈরি হও বিয়ের জন্য। বিয়ের জন্য মনে মনে তৈরি হওয়া লাগে? আহনাব বর্ষাকে ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে বলল, অবশ্যই লাগে। মানসিক একটা প্রস্তুতি আছে না? আচ্ছা, বুঝলাম। আপনি তো তাহলে সবই জানেন। শুধু শুধু এত সকালে তাহলে দেখা করতে আসলেন কেন? তোমার জন্য এক্সট্রা টাইম কাটানোর জন্য। অফিস তো আর প্রেম করতে পারি না। ওখানে তো আবার প্রতিদ্বন্দ্বীরা অভাব নেই। বিয়েটা শুধু হোক আগে, সব কটাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। হুম। অর্ষা হাসে। রেস্টুরেন্টের ছেলেটি এসে বলল, ভাইয়া, খাবার রেডি। এখনই দেবো নাকি পরে? টেবিলে সার্ভ করো। আচ্ছা। বলেই ছেলেটি চলে গেল। আহনাফ অর্ষাকে বলল, তুমি গিয়ে বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। অর্ষা মাথা নাড়িয়ে চলে গেল। সে বসার পর দুজন ছেলে এসে খাবার দিয়ে যায়। সকালের এত ভারী নাস্তা, একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে সেই ছেলেটি বলল, ম্যাম, আপনার জন্য। অর্ষা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি দিলেন? ছেলেটি হেসে ফেলে, না ম্যাম, স্যার পাঠিয়েছে। ও। ফুলের তোড়াটি হাতে নিল অর্ষা। আহনাব তো নিজেই ফুলগুলো দিতে পারত। তাছাড়া আসার সময় বাড়ির সামনে থেকে আহনাফই তাকে পিক করেছে, তখন সে ফুল কেনেনি। তাহলে এগুলো কোথায় এলো? অর্ষা ফুলগুলো গুনল। 5টা গোলাপ এখানে, নিচে একটা কাগজ দিয়ে পেঁচানো। নিশ্চয় ফুলগুলো ছাদ বাগান থেকে ছেঁড়া হয়েছে। কিন্তু কাগজটা কিসের? অর্ষা কাগজটি নিয়ে তুলে দেখলো সেখানে কিছু লেখা রয়েছে। এই হাতের লেখা অর্ষার চেনা। কাজের সূত্রে সে অনেকবার আহনাবের হাতের লেখা দেখেছে। অর্ষা কাগজটি নিয়ে পড়তে শুরু করল। মন মাতানো প্রজাপতি, তোমার ডানায় কি সুখের ছায়া নাকি শোকের মায়া? লেখাগুলো পড়ে কিছুক্ষণ চুপ করে থাকে অর্ষা। আহনাব এখনো আসেনি। কাগজটি নিয়ে আবারও সে বাগানে চলে যায়। আহনাব এসে যখন দেখলো অর্ষা নেই, তখন সেও চলে আসে। পিছন থেকে বলে, খাবার তো ঠান্ডা হয়ে যাবে, খাবে না? অর্ষা পিছু ফিরে একবার তাকিয়ে আবারও সোজা হয়ে দাঁড়ালো। আহনাব কাছে এগিয়ে গিয়ে বলল, কি হলো? অর্ষা কয়েক সেকেন্ড নিশ্চুপ আহনাবের মুখের দিকে তাকিয়ে থেকে আচমকা জড়িয়ে ধরল। বুকে মাথা রেখে বলল, আপনার হৃদয়ের স্পন্দ এখন কি বলছে? ভালোবাসি প্রজাপতি। আহনাব বিস্মিত নিয়ে তাকায়। সে রেস্টুরেন্টে এসে ছেলেটিকে বলেছিল বাগান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে এই চিঠিটার সাথে পেঁচিয়ে দিতে। যখন ওরা চলে যাবে তখন যেন অর্ষাকে দেয়। আহনাব সামনে থেকে চিঠিটি অ্যাটলিস্ট পড়তে দিত না, কিন্তু গাধাটা আগিয়ে দিয়ে দিয়েছে। অর্ষা মুখ খুলে আহনাবের অপ্রস্তুত মুখখানা দেখে হেসে ফেলে। জিজ্ঞেস করে, কি হলো? এখন চুপ করে আছেন কেন? না মানে? থাক, কিছু বলতে হবে না। আহনাব সত্যি নির্বাক রইল। অর্ষা আহনাবের দুগালে নিজের কেবল দুখানা হাত রাখল। পা দুটি সামান্য উঁচু করে শীতল উষ্ণ ছুঁয়ে দিল আহনাবের কপালে। আহনাব কি সাথে বিস্মিত এবং আনন্দিত। মনের অন্তঃকোণে প্রস্ফুটিত হয়েছে ভালোবাসার নতুন পুষ্প। অর্ষা ফিসফিসিয়ে বলে, আপনার প্রজাপতিও আপনাকে ভীষণ ভালোবাসে। গল্পের অংশটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামতটি জানাবেন।